শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী। সারা দেশে পুরনো ফিটনেসবিহীন যানবাহন সরাতে আজও অভিযান চলছে, রাজধানীর সড়কে কমেছে গাড়ির সংখ্যা। সিরাজগঞ্জে মিল্ক ভিটার পথ অনুসরণ করে দুধের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে সব কোম্পানি, লোকসানের কারণে প্রতি বছরই কমছে খামারের সংখ্যা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয়েছে। দুপুর ১টার দিকে বিমানটি উড্ডয়ন করেছিল। আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর F-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। স্থানীয়রা জানিয়েছে বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়, এরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। ঘটনার সময় স্কুল খোলা ছিল। স্থানীয় লোকজন সেখানে উদ্ধার কাজ শুরু করে, পরে সেনাবাহিনীর সদস্যরা যোগ দেয়। হতাহতের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পুরনো ফিটনেসবিহীন যানবাহন সরাতে অভিযান চালাচ্ছে বিআরটিএ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অভিযানে ২০ বছরের পুরনো বাস এবং ২৫ বছরের পুরনো ট্রাক ধরা হচ্ছে। বিআরটিএ বলছে দেশে বর্তমানে ৭৫,০০০-এরও বেশি মেয়াদ উত্তীর্ণ যানবাহন চলাচল করছে। এর মধ্যে ঢাকা শহরে ৫,৫০০ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্যাঙ্ক লরি রয়েছে। অভিযানের কারণে সকাল থেকে রাজধানীতে কমেছে গণপরিবহনের সংখ্যা। কাগজপাতি ঠিক আছে, ওই কালারটা একটু ডিসকালার আছে, এই জন্য ইয়া করছে। আর আমাদের তো ফিটনেসের সময় আমরা একবারে আছে, বছরে একবার কি দুবার করি। এখন ফিটনেসের টাইম আছে নভেম্বরে ফিটনেস, আর ফিটনেসের আগে যদি কালার করি তাহলে আবার কালারটা সে নষ্টই হয়। দর্শক, বিআরটিএর অভিযান নিয়ে আরও জানাতে রাজধানীর বাবুবাজার ব্রিজ থেকে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম, অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে এবং রাস্তাঘাটে গাড়ি চলাচল কেমন দেখছেন? আপনি জানেন যে গতকালকে থেকেই কিন্তু রাস্তা থেকে যে মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলো আছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য কিন্তু বিআরটিএ সারা দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে কিন্তু এখন বাবুবাজার ব্রিজের এখানে কিন্তু একটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ঢাকার ব্যস্ততম এই সড়কটি সবসময় কিন্তু বাসের জ্যাম লেগে থাকে, কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে কিছু যেগুলো ফিটনেস আছে সেই বাসগুলো ছাড়া বাকি বাসগুলো কিন্তু এখনো রাস্তায় নেই। যাত্রীদেরও কিন্তু বাস পেতে অনেকটা বেগ পোহাতে হচ্ছে। যাত্রীরা আমাদের সাথে যেরকম জানিয়েছেন যে এই অভিযানটি আসলে হুট করে না চালিয়ে অভিযানটি যদি সবসময় চালানো হয় তাহলে কিন্তু সড়কের শৃঙ্খলা ফিরবে। এছাড়া যদি হুট করে এভাবে চালানো হয় তাহলে কিন্তু বাসগুলো কিছুদিনের জন্য বন্ধ করে রাখা হয়, এরপরে অভিযান বন্ধ হলেই সেই বাসগুলো আবার নতুন করে চলে। তো সেই হিসাবে যাত্রীরা কিন্তু বারবার এই দাবিটাই জানিয়েছে আমাদেরকে যে এই অভিযানটা বছরব্যাপী চলে, তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা কমে আসবে। এছাড়া আমাদের কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে সেরকমটি জানিয়েছেন যে সকাল থেকে আসলে ফিটনেসবিহীন গাড়ি পাওয়া যায়নি, কিন্তু ছোটখাটো যে সমস্যাগুলো আছে যে এক রুটের গাড়ি অন্য রুটে চলছে, এছাড়া কারো ড্রাইভিং লাইসেন্স নাই অথবা কোনো গাড়ির ইন্ডিকেটর বা এইসব ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তারা মামলা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ হামিম। পুরনো গাড়ির বিরুদ্ধে রাজধানীতে বিআরটিএর অভিযান নিয়ে জানালেন সহকর্মী ফাহিয়ান হামিম।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি আজ অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি ও ফেনীতে। এজন্য খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ার মোড়ে জড়ো হতে শুরু করেছেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা পৌঁছালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা পদযাত্রা করবেন। পরে শাপলা চত্বরে মুক্ত মঞ্চে পথসভা করার কথা রয়েছে তাদের। কর্মসূচি ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য সমাবেশ স্থল ও এর আশেপাশে 600-র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও। রাঙামাটিতে পথসভা শেষে ফেনী যাবে এনসিপি নেতারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রাত 3:30টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুংপাড়া ইউনিয়নের টংপাড়া এলাকায় জামিনীপাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফ মূল সংগঠনের গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে আশেপাশে অভিযান চালিয়ে রাইফেল, পিস্তল, শর্টগান, গুলিসহ ইউপিডিএফ এর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জাম জব্দ করে বিজিবি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গুলিতে নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে আজ দুপুরে। আদালতের নির্দেশে জেলার গেটপাড়া পৌর কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের মরদেহ তোলা হয়। এছাড়া সোহেল রানার মরদেহ তোলা হয় পারিবারিক কবরস্থান থেকে। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার 5 দিন পর গোপালগঞ্জে কারফিউ ও 144 ধারা তুলে নেওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জীবনযাত্রা। শহরের বিভিন্ন ওষুধের দোকান, খাবারের দোকান সহ বিভিন্ন দোকান খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খুলেছে। তবে গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছে অনেকে। সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা খামারিদের দুধের দাম লিটারে 5 টাকা কমিয়ে দিয়েছে। এরপরই দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ 8টি কোম্পানি একই পথে হাঁটায় লোকসানে পড়েছেন মিল্ক সিটি খ্যাত সিরাজগঞ্জের খামারিরা। লিটার প্রতি উৎপাদন খরচ 55 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 35 থেকে 50 টাকার মধ্যে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। রাখালের গরুর পাল নিয়ে মাঠে যাওয়ার দৃশ্য গ্রাম বাংলায় এখন আর আগের মতো দেখা মিলে না। তবে এর ব্যতিক্রম সিরাজগঞ্জ জেলা। রাখালরা বের হন শত শত গরু নিয়ে। সারাদিন সবুজ প্রকৃতির মাঝে বিচরণ শেষে গরুর পাল নিয়ে খামারে ফিরেন তারা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার কারণে জেলায় গড়ে উঠেছে শত শত গরুর খামার। এসব খামারে উৎপাদিত দুধের সিংহভাগই সরবরাহ করা হয় মিল্ক ভিটা সহ 8টি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিকে। কিন্তু সম্প্রতি দুধের দাম লিটারে 5 টাকা কমিয়ে দিয়েছে মিল্ক ভিটা। অন্য কোম্পানিগুলো দাম কমিয়ে দিয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন খামারিরা। দুধের দাম নাই, খোলুসের দাম গাদি, চরম দাম। আমরা কেবা করে আইনে ধরেন যে খাওয়াবো আমরা। যদি আপনি গরু খাওয়ায়া নিজে দোয়া দুধ বিক্রি করতে পারেন তাইলে আপনি লাভবান হতে পারবেন। কারণ স্যার আপনি লোক দিয়ে এইগুলো লাভবান করা খুবই অসম্ভব। গরু তো অনেক আসলে, এই ডবল গরু আসলে আমাদের এখানে। ওই গরু এই ব্যবসা ছেড়ে দেন, অন্য ব্যবসার দিকে আসি। খামারিরা জানান, প্রতি লিটার দুধ উৎপাদনে খরচ 55 টাকা, বিক্রি করতে হচ্ছে 35 থেকে 50 টাকায়। লোকসানের কারণে প্রতি বছরই কমছে খামারির সংখ্যা। বর্তমানে প্রায় 9 লক্ষ গাভী থেকে দৈনিক 18 লক্ষ লিটার দুধ উৎপাদন হয়। 3 বছর আগে 11 লক্ষ গাভী থেকে উৎপাদন হতো 21 লক্ষ লিটার। সর্বনিম্ন 60 টাকা দুধের দাম না দিলে আমরা আসলে মনে করেন যে খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ব, যেহেতু গোখাদ্যর সাথে আপনার কোনো বাড়ি মনে করে সমন্বয় হচ্ছে না। এই মূল্য নির্ধারণ করলে আমার কৃষকরা বাঁচবে না, আর আমার কৃষকরা না বাঁচলে সেখানে কিন্তু খামার হবে না, দুধ উৎপাদন হবে না, এই মিল্ক ভিটার সিটি সেটাও কিন্তু থাকবে না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিরা দাম না পেলেও কোম্পানিগুলো ঠিকই মুনাফা করছে। যখন ওরা মিল্ক ভিটা নিয়ে নিতেছে তখন করতেছে কি, ওরা আবার 0.5 ক্রিম উঠে নিতেছে। এই ফ্যাটটা ওরা বিক্রি করতেছে 90 টাকা করে পার লিটার। মানে এটা তো সমিতি, মানে মিল্ক ভিটার ব্যবসা, মানে দেখেন কঠিন ব্যবসা করতে। প্রান্তিক লেভেলের খামারিরা আসলে ন্যায্য মূল্য পায় না ডিউ টু মিডলম্যানের জন্য। আমার সিদ্ধান্ত না, এটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। পরিকল্পনা আছে আগামী আগস্টের 1st ডে থেকে আমরা দুধের দাম যেটা কমাইছি ওটা বাড়াই দেবো। হ্যাঁ, এরকমই একটা পরিকল্পনা আছে।
খামার বন্ধ হয়ে গেলে গ্রামীণ অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি খামারিরা এভাবে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তাহলে এই খামারগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খামারগুলো বন্ধ হলে সিরাজগঞ্জের অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাব পড়বে বলে আমি মনে করি। খাদ্যের দাম কমানোর চেষ্টা আমাদেরকে করতে হবে, তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে, যেটা আমরাও সহ করব, সেটা হলো দুধের দামটা বাড়ানো যায় কিনা। তবে আগস্ট থেকে দুধের দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মিল্ক ভিটার কর্মকর্তারা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 16তম দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এ বৈঠক বিকেল পর্যন্ত চলবে। আজ প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ার চেষ্টা করবে কমিশন। কমিশনের সহসভাপতি জানিয়েছেন, এরই মধ্যে 8টি বিষয়ে একমত হয়েছে সবাই। 31শে জুলাইয়ের মধ্যে ঐকমত্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় কমিশন। তত্ত্বাবধায়ক সরকার সহ যেসব বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত চূড়ান্ত মতামত জানানোর আহ্বান জানান তিনি। যে সমস্ত বিষয়গুলোতে ইতিমধ্যে আলোচিত হয়েছে, আপনারা আপনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, সেগুলো এখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এসে অত্যন্ত দ্রুততার সাথে আপনাদেরকে বলতে হবে যে আমরা এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না। আমরা যেহেতু প্রথম থেকেই নোট অফ ডিসেন্টের ব্যবস্থা রেখেছি, কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন তাহলে সেই দ্বিমতটা আপনারা পোষণ করতে পারেন, সেটা জাতীয় সনদে উল্লেখিত হবে যে এই বিষয়ে আপনাদের দ্বিমত আছে। দর্শক, বৈঠক সম্পর্কে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাশরাক রাহাত। রাহাত, এখন পর্যন্ত কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছার খবর পেয়েছেন? সুমাইয়া, আজকে কিন্তু মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটি হচ্ছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি হবে, এই দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এখন আসলে বৈঠকের বিরতি চলছে, তো আসলে বিরতির মাঝখানে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন, অনেক দলই কিন্তু আসলে একাধিক পদে প্রধানমন্ত্রী থাকার বিষয়টি এবং রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি আছে এ বিষয়ে কিন্তু আসলে দ্বিমত জানিয়েছেন। তবে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখনও আসলে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। বৈঠকটি বিকেল পর্যন্ত চলবে, তারপরে কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে এই বিষয়ে আসলে সবার মধ্যে একটা ঐক্যমতে পৌঁছানো গেল কিনা। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছেন রাষ্ট্র পরিচালনা এখন যে 4টি মূলনীতি রয়েছে সে মূলনীতি পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে তারা মনে করছেন। এমনটাই কিন্তু বিরতিতে আসলে যে 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে তার মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল ব্রিফিংয়ে আমাদেরকে কিন্তু এটিই জানিয়েছেন। সুমাইয়া, ধন্যবাদ রাহাত। বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আজকের বৈঠক সম্পর্কে জানালেন সহকর্মী মাশরাক রাহাত। দর্শক, খবরের শুরুতেই আমরা জানিয়েছি রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে একটি কলেজের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ক্ষয়ক্ষতি নিয়ে কি জানতে পারলেন এবং পাইলটের কি কোনো খোঁজ পাওয়া গেছে? এখন পর্যন্ত যে মূল যে দুর্ঘটনার স্থল সেখানে গিয়ে কেউ পৌঁছায়নি। আগুনের কারণে জায়গাটাতে পৌঁছানো একটু অসুবিধাজনক হচ্ছে। তবে উদ্ধার কাজ যখন ক্র্যাশ হয়েছে বিমান তখনই সঙ্গে সঙ্গে আশেপাশের যে মানুষজন, স্থানীয় অধিবাসী বাসিন্দারা, তারা দ্রুত উদ্ধার কার্য শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু শিক্ষার্থী আগুনে পুড়েছে, আহত হয়েছে। তাদেরকে নিয়ে স্থানীয় যেসব নিকটবর্তী হাসপাতাল আছে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর যারা সদস্য ছিলেন তারা এসে উদ্ধার কার্যে অংশ নিয়েছেন। তারপরে একই সাথে হচ্ছে বিমান বাহিনীর লোকজন এসেছেন, তারাও উদ্ধার কার্যে অংশ নিয়েছেন। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে এবং রাস্তার বিভিন্ন অংশে, উত্তরের বিভিন্ন অংশে যান চলাচলের যারা মানুষজন চলে এসছে তাদেরকে সরানোর জন্য শিক্ষার্থীরা কাজ করছেন। এই অংশটা হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে রাস্তায় প্রচুর মানুষজন এখনো নেমে এসেছেন, তারা তাদেরকে সহায়তা করছে। এইভাবে হচ্ছে উদ্ধার কার্য চলছে এবং দেখা যাচ্ছে যে যারা উদ্ধার কার্যের জন্য যেন কোনো অসুবিধা না হয়, শিক্ষার্থীরাও রাস্তায় নেমে এসেছে, তারা নিজেদের মতন করে উদ্ধার কার্যে অংশ নিচ্ছে। এই ছিল আমার কাছে। নিয়াজ মোর্শেদ, আপনাকে ধন্যবাদ।
ভারত থেকে আসা ঢলে লালমনিরহাটে তিস্তা তীরবর্তী নিচু এলাকায় পানি বেড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী 24 ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির শঙ্কা জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের কিছু প্রদেশে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। আগামী 3 দিন রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে ফেনীর মুহুরী নদীর পানি 321 সেন্টিমিটার বেড়েছে। এদিকে ঢাকা সহ দেশের 7 জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা সারের লাইসেন্স নিয়েছেন তাদের বাদ দিয়ে নতুন ডিলার দেওয়া হবে বলে সচিবালয়ে জানিয়েছে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন ছেড়ে দিতে। আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করব। আন্তর্জাতিক, গত 24 ঘণ্টায় অধিকৃত গাজায় ইসরায়েলি হামলায় 115 প্যালেস্টাইনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 93 জন বিতর্কিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে যেয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। এছাড়া উপত্যকার উত্তরের রাফা ও খান ইউনিস শরণার্থী শিবিরে 19 প্যালেস্টাইনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে লন্ডনের রয়্যাল অপেরা হাউসে অনুষ্ঠান চলাকালে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্যালেস্টাইনি পতাকা হাতে প্রতিবাদ জানান এক অভিনেতা। এদিকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাপানে রোববার অনুষ্ঠিত উচ্চকক্ষের নির্বাচনে এলডিপি কমেই তো জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সরকারের উপর চাপ বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। 248টি আসনের মধ্যে নির্বাচন ছিল 124টিতে। এনএইচকে জানিয়েছে, ক্ষমতাসীন জোট 47 আসন পেয়েছে, যেখানে প্রয়োজন ছিল অন্তত 50টি। চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, কর হ্রাস এবং অভিবাসন নীতির ইস্যুতে বিরোধী দলগুলো এবার তুলনামূলক ভালো ফল করতে পারে বলেও মনে করা হচ্ছে। উচ্চকক্ষে নিয়ন্ত্রণ হারানোর পর এই ফল প্রধানমন্ত্রী ইশিবারের অবস্থানকে আরও দুর্বল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খেলার খবর, মেয়েদের অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ, যেখানে অন্তত ড্র করলেই চ্যাম্পিয়ন হবে স্বাগতিক দল। 15 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে আছে বাংলাদেশ। নেপাল 12 পয়েন্ট নিয়ে আছে 2 নম্বরে। তাই আজ নেপাল জিতলে 2 দলেরই পয়েন্ট সমান হবে। আসরের বায়োলজ অনুযায়ী এরপর হেড টু হেডেও 2 দল থাকবে সমান অবস্থানে। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে নেপালের মেয়েরা। তাই শিরোপা নিশ্চিত করতে হলে ড্র ছাড়া কোনো পথ নেই বাংলাদেশের। তবে 2023 সালের আসরের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। আসরে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জেতা বাংলাদেশ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী। সারা দেশে পুরনো ফিটনেসবিহীন যানবাহন সরাতে আজও অভিযান চলছে। রাজধানীতে সড়কে কমেছে গাড়ির সংখ্যা। সিরাজগঞ্জে মিল্ক ভিটার পথ অনুসরণ করে দুধের দাম লিটারে 5 টাকা কমিয়েছে সব কোম্পানি। লোকসানের কারণে প্রতি বছরই কমছে খামারের সংখ্যা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।